This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠান কোথায়? প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মতো প্রথম সারির এক ইউনিভার্সিটি, এক বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি রণক্ষেত্র হয়ে উঠল। অনুষ্ঠান চলাকালীন শ্লীলতাহানির অভিযোগে ছাত্র সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সেদিনের সে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হলো তারা। গান না গেয়েই ফিরে যেতে হলো গায়ক অভিজিৎ বর্মন মানে পটাকে। একে অপরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছে এসএফআই এবং আইসি। একটু দেখুন বিস্তারিতভাবে। মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে প্রেসিডেন্সিতে তুলকালাম। গায়ক পটার অনুষ্ঠান চলাকালীন দুই ছাত্র সংগঠনের সংঘর্ষ। স্টেজে উঠে কেড়ে নেওয়া হলো মাইক্রোফোন। অনুষ্ঠান না করেই ফিরতে হলো গায়ক পটাকে। শুক্রবার সন্ধ্যায় মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার উদ্যোক্তা ছিল প্রেসিডেন্সির ছাত্র সংগঠন ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন। সেই অনুষ্ঠান চলাকালীন একাধিক ছাত্রীর শ্লীলতাহানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে, যার জেরে আইসির সদস্যদের সঙ্গে বচসায় জড়ান সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর সদস্যরা। শুরু হয়ে যায় হাতাহাতি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে স্টেজে উঠে মাইক্রোফোন পর্যন্ত কেড়ে নেওয়া হয়। বাধ্য হয়ে গান না গেয়ে ফিরে যেতে হয় পটাকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সন্ধ্যাবেলা আইকন নামে একটি অনুষ্ঠান ছিল, যেটার অর্গানাইজার ছিল আইসি, অর্থাৎ এখানকার যে তারা নির্দল রাজনীতিতে বিশ্বাসী সেই সকল ছাত্র সংগঠন। এবং এই অনুষ্ঠান চলাকালীন এসএফআই সমর্থক এবং আইসি সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা সৃষ্টি হয়, এবং ঝামেলার জেরে, সমস্যার জেরে একাধিক মহিলা ছাত্রী তারা মলেস্টেশনে পর্যন্ত অভিযোগ করছেন। একেবারে ফেসবুক ভরে গেছে এই অভিযোগে। পাশাপাশি দেখা যায় যে স্টেজে তারা উঠে যান এবং স্টেজে উঠে গিয়ে একেবারে অনুষ্ঠান বন্ধ করে দেন তারা। ওদের ইন্টারনাল কি হয়েছে অতটা আমরা ডিটেলসে জানি না, তবে যেভাবে এই অনুষ্ঠানটা মাতৃভাষা দিবসে আমরা বাংলা গান করি, শেষ অনুষ্ঠান যেভাবে সেটাকে বন্ধ করা হলো, এবং যে ঔদ্ধত্যের সাথে একটি মেয়ে সে লাফিয়ে স্টেজে উঠে, এবং সেও পড়ে যেতে পারতো, সে পড়ে গেলে তার অ্যাক্সিডেন্টালি তার মুখ চোখ কেটে যেতে পারতো, যেভাবে সে উঠে এসেছে মানে আমাদের দেখে আমরা অবাক হয়ে গেছি। তো এহেন ঘটনা আমাদের এখানে মানে এটা আশা করা যায় না। দুই ছাত্র সংগঠন একে অপরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলছে। আইসির যার আইকনের অর্গানাইজার, আইসির অ্যাক্টিভিস্টরা আসে এবং ক্রমাগত অহন কর্মকার যে কালকে ক্যাম্পাসে মলেস্ট করেছে, মেয়েদেরকে থ্রেট করেছে, তাকে ডিফেন্ড করে, মলেস্টারকে শেল্টার করে। তো এই সব কিছু যখন হচ্ছে, যখন কোনোভাবেই ওকে রাজি করানো যাচ্ছে না যে তোমার দোষটা স্বীকার করো, তখন কয়েকজন জেনারেল স্টুডেন্ট ছাত্রীরা তারা স্টেজে উঠে যায় এবং স্টেজে উঠে এটা অ্যাড্রেস করে যে এইভাবে আইকন চলছে, তখন সেই মাঠে মলেস্ট হচ্ছে এবং আইকনের যারা অর্গানাইজার তারা এই মলেস্টারকে শেল্টার দিচ্ছে। এসএফআই বারংবার খালি একটাই কথা বলতে থাকে আইকনকে অবস্ট্রাক্ট করার জন্য, যে কোনো রকম বাইরের সিনিয়র্স আসবে না। এবং বাইরের সিনিয়র্স বলতে ওরা কাদের বোঝে আমরা ঠিক জানি না, কারণ এখানে যখন ফেস্ট নামে সব স্টুডেন্টরাই অর্গানাইজ করে। শুধু হ্যারাস না, আমাদের ওপরে হেকলিং হয়েছে, ম্যান হ্যান্ডলিং হয়েছে। তো এগুলো সবের জন্যই আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। প্রেসিডেন্সিতে এই ধরনের ঘটনা খুব অস্বাভাবিক। সাধারণ জলসা হলেও একটা কথা ছিল যে তাতে ঝগড়াঝাটি হয়, জলসাতে হয়। মাতৃভাষা দিবসের অনুষ্ঠান এভাবে নিশ্চয়ই তারা লজ্জিত বোধ করবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানাতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করতে চাননি রেজিস্ট্রার। সুমন মহাপাত্রের রিপোর্ট, টিভি9 বাংলা। ধর্ষণ খুনের ঘটনার পর 6 মাস কেটে গিয়েছে, এখনো মেয়ের ডেথ সার্টিফিকেট হাতে পাননি তিলোত্তমার বাবা মা। তার জেরে আরো একবার আরজিকর হাসপাতালের ভূমিকা প্রশ্নের মুখে। ডেথ সার্টিফিকেট তৈরি না হলে কোর্ট নথিতে কিভাবে তার উল্লেখ রইল? আন্দোলনকারীরা বলছেন এতেই প্রমাণিত যে অনেক কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। মৃত্যুর 6 মাস পার, মেয়ের ডেথ সার্টিফিকেট পেতে নাজেহাল তিলোত্তমার পরিবার। ফের প্রশ্নের মুখে আরজিকর হাসপাতালের ভূমিকা। গত বছরের 9 আগস্ট আরজিকর হাসপাতালে নারকীয় অত্যাচারে মৃত্যু হয় তিলোত্তমার।
কিন্তু তার 6 মাস পেরিয়ে গেলেও ডেথ সার্টিফিকেট এখনো মেলেনি। আরজিকর হাসপাতালের দাবি, চিকিৎসাধীন রোগীর মৃত্যু হলেই ডেথ সার্টিফিকেট ইস্যু করে তারা। যেহেতু এখানে আরজিকরের কোনো ওয়ার্ডে ও চিকিৎসাধীন ছিল না, তাই জন্য প্রবাবলি আরজিকর থেকে কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া যাবে না, এটা টেকনিক্যাল রুলস। যদি আরজিকরে কোনো ওয়ার্ডে চিকিৎসাধীন থাকতেন তাহলে আরজিকর থেকে দেওয়া হতো, বাট নিয়মটা বলা হচ্ছে যদি আরজিকরের কোনো ওয়ার্ডে চিকিৎসাধীন না থাকেন কিন্তু এই প্রেমিসেসের মধ্যে যদি কারোর আনফর্চুনেট ডেথ হয়, সেই ক্ষেত্রে দ্য ডেথ সার্টিফিকেট ইজ ইস্যুড ফ্রম বোরো 1। অন্যদিকে কলকাতা পুরসভার বোরো 1-এর ভারপ্রাপ্ত আধিকারিকের দাবি, তিলোত্তমার দাহ সংক্রান্ত নথি ও ময়নাতদন্তের কাগজে মৃত্যুস্থান লেখা রয়েছে আরজিকর, তাই ডেথ সার্টিফিকেটও দেবে আরজিকর হাসপাতাল। তিলোত্তমা মামলায় আদালতে আরজিকরের ইমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দারের বয়ানে ডেথ সার্টিফিকেট ইস্যুর কথা উল্লেখ। আদালতে পলি সমাদ্দার জানিয়েছিলেন টালা থানার এসআই-এর হাতে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন তিনি। সেমিনার রুমে দেহ উদ্ধার হলেও তিলোত্তমাকে নথিতে ব্রড ডেট দেখানো হয়েছিল। আরজিকরের কাছে তো ডেট সার্টিফিকেট, ডেট অ্যানাউন্স সার্টিফিকেটই নেই, তা দেবে কোথা থেকে? ডেট মানে আমার মেয়ের যে ওরা যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং সেটা যে তারা মানে কীভাবে মানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে, এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের মনে হচ্ছে। ইমার্জেন্সি মেডিকেল অফিসার পলি সমাদ্দার, তার সঙ্গেও আমরা উনি কোর্টে দাঁড়িয়ে তো সাক্ষী দিয়েছেন যে আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি, কিন্তু দেখতে পাচ্ছি তো এখন তো সেই ডেথ সার্টিফিকেটের কোনো অস্তিত্বই নেই। উনি কোর্টে দাঁড়িয়ে কি করে বললেন, মানে কোর্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বললেন কেন উনি? প্রত্যেক পরতে পরতে গাফিলতি, সবার গাফিলতি। এগুলো কি মনে করেছে যে এই সাধারণ একটা মেয়ে, একে মেরে ফেললে আমাদের কোনো দায়ই থাকবে না, এর বাবা মা অতি সাধারণ, কিচ্ছু হবে না। এবং সেই চেষ্টাটা আমরা দেখেছি প্রথম দিন থেকে, আমাদের হাতে টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যদিও পলি সমাদ্দার এখন বলছেন ডেথ সার্টিফিকেট নয়, ডেথ ইন্টিমেশন রিপোর্ট দিয়েছিলেন তিনি। কিভাবে ওটা ডেথ সার্টিফিকেট বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডেথ সার্টিফিকেট এটা নয়। ডেথ সার্টিফিকেট হচ্ছে কর্পোরেশন থেকে যেটা দেবে সেটা। আচ্ছা, বুঝতে পারলাম। আমরা হচ্ছে যেটা দেই দ্যাট ইজ অ্যাকচুয়ালি হচ্ছে ডেথ ডিক্লারেশন। আমি ডেথ ডিক্লেয়ার করেছি অ্যান্ড দ্যাট ইজ সার্টিফাইড। আচ্ছা, ঠিক আছে। তাহলে আদালতে তার বয়ানে স্পষ্টতা নেই কেন? ডেথ সার্টিফিকেট তৈরি না হলে আদালতের নথিতে কিভাবে তার উল্লেখ? আমরা কোথায় আছি? আমাদের খুব অবাক লাগে যে যাকে পুড়িয়ে ফেলার জন্য এত তৎপরতা, অথচ তার মা বাবার হাতে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য কোনো উৎসাহ নেই আমাদের এই প্রশাসনের। ক্রিমেশন হয়েছে পানিহাটি মিউনিসিপ্যালিটির আন্ডারে। পানিহাটি মিউনিসিপ্যালিটি থেকে ক্রিমেশন সার্টিফিকেট নিয়ে কলকাতা পুরসভায় আবেদন করতে হবে। এরকম আবেদন করা হয়েছে বলে কিছু আমার জানা নেই। যদি করা হয়ে থাকে, কারণ এখন যে সিস্টেম হয়েছে কম্পিউটারের সিস্টেম, তাতে তাৎক্ষণিক মানে অনলাইনে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়। ফলে এটা কোনো ম্যাটারই না। যদি ডেথ সার্টিফিকেট না পেয়ে থাকে, ক্রিমেশন সার্টিফিকেট নিয়ে আমার সাথে যোগাযোগ করলে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা করব। দেখেছি যে এই বিষয়টাকে নিয়ে কিভাবে একটা ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলেছে সর্বক্ষেত্রে। আবারও সেই সন্দেহের তীরগুলো, যে প্রশ্নগুলো আমরা তুলেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট এবং আরও যারা যারা এর সাথে জড়িত আছেন, তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু আরও বেশি করে প্রাধান্য পাচ্ছে আমার বলে মনে হয়। তিলোত্তমার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারীদের বরাবর দাবি সঞ্জয় একা দোষী নয়। ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে বারবার। এই আবহে ডেথ সার্টিফিকেট ঘিরে জটিলতা, সেই বিতর্ক আরও একবার কি উস্কে দিল না? সৌরভ দত্তর রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে বেসরকারি হাসপাতাল থেকে সরিয়ে এনআরএস এর অর্থোপেডিক ডিপার্টমেন্টে ভর্তি করানো হয়েছে ট্যাংরার প্রণয় দেকে। তবে এনআরএস এ বেডের ব্যবস্থা না হওয়ায় আপাতত বেসরকারি হাসপাতালেই থাকতে হচ্ছে তার নাবালক ছেলেকে। দেবাড়ির ছোট ছেলে প্রসূন এখনো সংকটমুক্ত নন, বেসরকারি হাসপাতালে রেখেই তার চিকিৎসা চলবে। এখন প্রশ্ন হচ্ছে, প্রণয়ের সুস্থ হওয়ায় মার্ডার মিস্ট্রির জট কি খুলবে? সূত্রের খবর, প্রণয়ের বয়ান এবং ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে বিস্তর অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। প্রণয়ের বয়ান অনুযায়ী পরিকল্পনা মতো সোমবার রাতে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে দে পরিবারের সদস্যরা খেয়েছিলেন। মঙ্গলবার সকালে দুই ভাইয়ের ঘুম ভেঙে যায়। প্রিয়ম্বদার বিষক্রিয়ায় মৃত্যু হলেও রমি এবং সুদেশনা, দুই বধূ, তাদের শ্বাস পড়ছিল, অর্থাৎ তারা বেঁচে ছিলেন। তারপর দুপুরে দুই বধূকে খুন করা হয়। ঘুম ভাঙার পর কি ফের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল? তারপর কি হাতের শিরা এবং গলার নলি কেটে খুন করা হয়েছে? প্রিয়ঙ্বদা কি তখন ঘুমের ওষুধ খেতে আপত্তি করেছিল?
জোর করে দ্বিতীয়বার ঘুমের ওষুধ খাওয়ানো হয় কি প্রিয়ম্বদাকে? ময়নাতদন্তের রিপোর্টে প্রিয়ম্বদার শরীরে আঘাতের চিহ্ন কেন পাওয়া গিয়েছে, এই যাবতীয় প্রশ্নের উত্তর এখন খুঁজছেন তদন্তকারীরা। কথায় বলে ঘরামির ঘর ছেঁদা, আর সেই অবস্থায় হয়েছে শিলিগুড়ি এসটি এর। সরকারের ঘরে কোটি কোটি টাকার রাজস্ব এনে দেয় এই অফিস, কিন্তু সেখানেই তীব্র কর্মী সংকট। ধারে অন্য সংস্থা থেকে কর্মী এনে এক প্রকার ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এসটি, অথচ বাজারে কোটি কোটি টাকা পড়ে আছে পরিবহন দপ্তরের। সেই টাকায় শুধু কর্মী নিয়োগই নয়, গণপরিবহনকে চাঙ্গা করে তোলা যায় বলে মনে করেন অনেকেই। 2014 সালে শিলিগুড়ির প্রধান নগরে দফতর খুলেছিল স্টেট ট্রান্সপোর্ট অথরিটি বা এসটিএ। সিকিমগামী গাড়ির পারমিট ছাড়াও বিভিন্ন পরিষেবা দেওয়া হয় এখানে। রাজস্ব আদায়ের পরিমাণ বছরে প্রায় 32 কোটি টাকা। অথচ এই দফতরই ভুগছে তীব্র কর্মী সংকটে, কারণ এসটিএতে স্থায়ী কর্মী মাত্র একজন। এনবিএসটিসি থেকে 2 অস্থায়ী কর্মী এনে চলছে কাজ। স্থায়ী কর্মী ছুটি নিলেই অচল হয়ে যায় দফতর। স্টাফ একজন, তিনি ছুটি নিলে প্রচুর মানুষকে পরিষেবা দেওয়া যায় না, যেমনটা আজকে হয়েছে। স্টাফ অসুস্থ হয়ে পড়েছেন, তিনি ছুটি নিয়েছেন। এই দুজন অস্থায়ী কর্মী এভাবে দপ্তর সামলাচ্ছেন। প্রচুর ফাইলপত্র পড়ে আছে, তারা বলছেন প্রচুর মানুষকে ঘুরিয়ে উঠেছে। আজকে প্রচুর লোক ফিরে গেছে, প্রচুর ফিরে গেছে। আজকে 50 জনের মতন আমি ফিরিয়ে দিয়েছি। কেন দিতে পারি নাই? আমি লিংক দিতে পারি না কম্পিউটারে, কাছে আমি কম্পিউটারের কাজ জানি না, ওগুলো দিতে পারি না। তারপর অনেক কিছু ব্যাপার ছিল, সেগুলো আজকে কি স্টাফ ছুটি দেয়? সব ছুটি। এই সামাল দেওয়া যায়? ওয়ার্কলোড তো প্রচুর হচ্ছে, অফিস তো হচ্ছে, সামহাউ হচ্ছে। পরিষেবাটা কি সেই লেভেলে দেওয়া যাচ্ছে? বাগড়া সাহেব আছে, সাহেব বলে দিবে, সাহেবের সঙ্গে কথা বলি। বারবার তাগাদা দিয়েও নিয়োগ হয়নি। ধার বাকিতে কর্মী নিয়েই এভাবে চলছে সরকারি দফতর। তো আমরা অন্য সময়ে আরো একজন কর্মীর জন্য লিখেছি, সেটা যখন যেরকম বিবেচনা করবেন সেইভাবে আমার চেষ্টায় আছে আরো কর্মী আনবার জন্য। শুধু কর্মী নয়, অর্থ সংকটেও নাজেহাল অবস্থা রাজ্য পরিবহন দফতরের। অথচ তাদের বাজারে পড়ে রয়েছে কোটি কোটি টাকা। করোনাকালে লকডাউনের সময় পরিবহন দফতরের থেকে বাস ভাড়া নিয়েছিল বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠান। এর মধ্যে আছে কলকাতা পুরসভা, কলকাতা হাইকোর্ট, আইসিডিএস, তথ্য সংস্কৃতি দফতর, ইএসআই হাসপাতাল, হিটকো, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ শহরতলির একাধিক কলেজ, নির্বাচনী আধিকারিকের কার্যালয়। 4-5 বছর কেটে গেছে, অথচ তথ্য বলছে আজ পর্যন্ত সেই ভাড়া মেটায়নি 20টির বেশি সরকারি দফতর ও প্রতিষ্ঠান। পরিবহন দফতরের পাওনা রয়েছে প্রায় 7,50,00,000 টাকা। বেসরকারি হিসেব বলছে অঙ্কটা 10 কোটির কাছাকাছি। কিছু তো পাওনা থাকে, ওটা অনেক সময় গাড়ি টাড়ি দিতে হয়, তার একটা চার্জ ধরা হয়, সেরকম কিছু আছে। ট্রান্সপোর্ট বলে তো আলাদা কিছু হয় না, সবটাই হচ্ছে সরকার, তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানেই যা আছে ইন্টার ডিপার্টমেন্ট যেটা আছে সবটাই সরকারকেই ইয়ে করতে হয়। ওটা কোনো ইস্যু না আমাদের কাছে। পরিবহন মন্ত্রী বলতেই পারেন, এটা স্বাভাবিক ঘটনা। বাবার ঘরের টাকা গেলে তাহলে বুঝতে পারতেন কি হয়। এটা তো বাবার ঘরের টাকা নয়, জনগণের টাকা। আর টাকাটা খেয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে, যে টাকাটা গেছে, এদের ঘাড়ে মাথা আছে। এমনিতেই পরিবহন দফতরের ভাড়ে মা ভবানী অবস্থা। তেল কেনা বা বাস মেরামতির খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। কর্মী ছাড়া দফতর চলছে, সেখানে বাজার থেকে টাকা তোলার কোনো উদ্যোগ নেই দফতরের। কর্তারা কি সব নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন? প্রসেনজিৎ চৌধুরী ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।